বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের আলোচনার বিষয়বস্তু হলো জিআইএস অর্থাৎ গ্লোবাল ইনফরমেশন সিস্টেম। গত ক্লাসে আমরা জিপিএস সম্বন্ধে জেনেছিলাম। জিপিএস হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই জিপিএস তোমাদের কিভাবে ইনস্টল করতে হয় সেটাও শিখিয়েছিলাম। আসলে অ্যান্ড্রয়েড ফোন থাকলে আমরা গুগল প্লে স্টোরে যে জিপিএস সার্চ দিলেই অনেকগুলো জিপিএস আসবে। ওখান থেকে যে কোনো একটি জিপিএস তোমরা ডাউনলোড করলে তোমাদের স্মার্টফোনটি itself ওয়ান টাইপস অফ জিপিএস হিসেবে তোমরা ব্যবহার করতে পারো। যা হোক, জিপিএস সম্বন্ধে মোটামুটি আলোচনা তোমাদের হয়েছে। আমরা ভবিষ্যতে আরো ব্যাপক আলোচনা করব। আজকে জিআইএস সম্বন্ধে আলোচনা করব। তাহলে জিআইএসটা কি? জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এই জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমে আমরা যা পড়তে চাই বা যা জানতে চাই অথবা আমাদের যে বিষয়বস্তুগুলো আলোচনা করব অথবা করতে হবে, এটা অনেকটা এরকম: ডেফিনেশন অফ জিআইএস, development history of GIS, benefits of GIS, major application of GIS, GIS and other sciences, basic function of GIS, GIS and organization, GIS data model, topography in GIS, sources of geographic data, methods of data capture, finally metadata. এই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আলোচনা করব। এট এ গ্ল্যান্স আবারও আমরা বিষয়বস্তুগুলো প্রেজেন্ট করছি। আচ্ছা, তোমরা একটি স্লাইড দেখতে পাচ্ছ। বোধ করি জিআইএস আলোচনার পূর্বে এই স্লাইডটা দেখানো খুব যথোপযুক্ত। আমি কয়েকদিন আগে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছিল ফ্রম সিপিএসসি, কলম্বো প্ল্যান স্টাফ কলেজ অর্গানাইজ করেছিল। কলম্বো প্ল্যান স্টাফ কলেজ আসলে একটা ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশন, যা কিনা আমাদের দেশ সহ 25টা কান্ট্রি একটা অর্গানাইজেশন। এখান থেকে রিসার্চ কার্যক্রম করে কোন দেশের জন্য কি উপযোগী এবং কোন সময়ের জন্য কোনটা উপযুক্ত সেটা নিয়ে আসলে রিসার্চ করে বিশ্লেষণ করে সেই দেশের জন্য উপযুক্ত ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করে থাকে। আচ্ছা, কোভিড কালীন সময়ের জন্য তার একটা অনলাইন ইন্টারন্যাশনাল কনফারেন্স অর্গানাইজ করেছিল এবং রিসেন্ট বিষয়বস্তু নিয়ে সেটা বোধ করি এটা সবারই জানা প্রয়োজন। তোমরা
অর্থাৎ আমরা সিভিল ইঞ্জিনিয়ার, আমরা যাই বলি না কেন, আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং কার্যক্রমের সঙ্গে জড়িত। লক্ষ্য করো, ক্যাড, কম্পিউটার এইডেড ডিজাইন, এখানে মূলত কি নিয়ে আলোচনা করা হয়? 2D and 3D। আর এর পরের ভার্সন হলো ডিজিটাল ইঞ্জিনিয়ারিং। এখানে BIM, এই জায়গায় যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় 2D প্লাস 3D প্লাস ডাটা। অর্থাৎ ক্যাড ছিল উইদাউট ডাটা, বিম আসলো উইথ ডাটা। এরপরে ডিজিটাল টুইন, এখানে যে বিষয়বস্তুগুলো নিয়ে থাকবে সেটা হলো লাইভ কানেক্টেড ডাটা অ্যান্ড ইমেজ। অর্থাৎ ডাটা থাকবে এবং সেটা লাইভ। এটা উদাহরণ দেওয়া যেতে পারে মেট্রো রেল সে 8টায়, এই মেট্রো রেলটি 8টার সময় কোন স্টেশনে থাকবে। সে আমাদের বাংলাদেশে কয়েকদিন পর মেট্রো রেল চালু হবে। বাংলাদেশের স্টার্টিং পয়েন্ট আমি ধরলাম আগারগা থেকে 8টার সময় মেট্রো রেলটি কি হয়েছে, ছেড়ে দিয়েছে। এখন ফার্ম গেট আসতে মেট্রো রেলটির 5 মিনিট সময় লাগবে সাপোজ। আমরা 5 মিনিট পরে, আগে পরে ফার্ম গেটের অবস্থা আমরা লাইভ দেখতে চাই। সেক্ষেত্রে ফাংশনিং করা থাকবে ডিজিটাল টুইং এর মাধ্যমে। আমরা মেট্রো রেল আসবে এই অবস্থায়, এখন বর্তমান অবস্থায়। এমনিভাবে আমরা মেট্রো রেলটি জাস্ট ফার্ম গেট ছেড়ে দিল, আমরা মতিঝিলের অবস্থাটা দেখে নিব যে মতিঝিলের অবস্থা কিরকম, মতিঝিল উপযোগী কিনা। সেটা আমরা চাইলে এই ডিজিটাল ডাটার মাধ্যমে, ডিজিটাল টুইন ইউজ করে ব্যবহার করতে পারি। এইটার অনেকটা, যা হোক, এই ফিগারটায় আবার আরো একটু পরিষ্কার করে দেওয়া আছে। আসলে ডিজিটাল ড্রাইভ ইন অর্গানাইজেশন অর প্রজেক্ট, এখন প্রজেক্টগুলো, যে কোনো ডিজিটাল প্রজেক্টগুলো এভাবেই আসলে পরিকল্পনা করা হয়। লাইভ ডাটা, জিআইএস এমন একটি ইনফরমেশন সিস্টেম যেখানে ভৌগোলিক রেফারেন্স ডাটা বা স্থানিক ডাটা ব্যবহার, বিশ্লেষণ ও সংরক্ষণের মাধ্যমে ভূমি ব্যবহার, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, যোগাযোগ, নগরায়ন এবং বিভিন্ন প্রশাসনিক বিষয়ে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করা যায়। সাধারণ অর্থে ভৌগোলিক মানচিত্রের মাধ্যমে বিশেষ কোনো তথ্য উপস্থাপন করাকেই জিআইএস, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বলে। আমি আবারও রিপিট করছি, জিআইএস এমন একটি ইনফরমেশন সিস্টেম যেখানে ভৌগোলিক রেফারেন্স ডাটা বা স্থানিক ডাটা ব্যবহার, বিশ্লেষণ ও সংরক্ষণের মাধ্যমে ভূমি ব্যবহার, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, যোগাযোগ, নগরায়ন এবং বিভিন্ন প্রশাসনিক বিষয়ে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করা যায়। সাধারণ অর্থে ভৌগোলিক মানচিত্রের মাধ্যমে বিশেষ কোনো তথ্য উপস্থাপন করাকেই জিআইএস, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বলে। আমরা জিআইএস উন্নয়নের ইতিহাস যদি সংক্ষিপ্তকারে বলতে চাই, এটি 1963 সালে রোজার টমলিনসন কানাডা সরকারের জন্য প্রতিষ্ঠা করেন। কানাডা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, সিজিআইএস। সম্ভবত এটিই ছিল জিআইএস এর প্রথম এবং প্রকৃত গবেষণা। পর্যায়ক্রমিকভাবে
1965, 1966, 67, 1969 এভাবে 1980-র দশকে জিআইএস এর বাস্তবিক প্রয়োগের এই উন্নয়নের ধারাকে করেছে ত্বরান্বিত, আরো বিস্তৃত করেছে বাণিজ্যিকভাবে প্রাপ্ত নিম্নলিখিত পণ্যসমূহ: কম্পিউটার এইডেড ডিজাইন (CAD), ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS), গ্লোবাল পজিশনিং সিস্টেম (GPS), সহজলভ্য ডিজিটাল তথ্য। পরবর্তীতে ইন্টারনেট প্রযুক্তির আবির্ভাব ঘটলে জিআইএস এর জগতে নতুন মাত্রা যুক্ত হয়, যেমন ওয়েব জিআইএস, ওয়েব ম্যাপিং, গুগল আর্থ, উইকিম্যাপিয়া, ওপেনস্ট্রিটম্যাপ, গুগল ম্যাপ, পার্টিসিপেটরি জিআইএস, গুগল ম্যাপ মেকার, ফাইনালি আসলে ভলুন্টারিড জিওগ্রাফিক ইনফরমেশন ভিজিআই ইত্যাদি। এবারে আমরা বেনিফিট অফ জিআইএস অর্থাৎ জিআইএস এর সুবিধাসমূহ কি সেটা নিয়ে আলোচনা করব। ভৌগোলিক স্থানিক ডাটা স্ট্যান্ডার্ড ফরম্যাটের মাধ্যমে সঠিকভাবে সংরক্ষণ করা যায়। অর্থাৎ ভূমিকায় যদি আমরা বলি, সাধারণভাবে সংরক্ষিত ভৌগোলিক ডাটাসমূহ ব্যবহার যেমন জটিলতা দেখা যায়, তেমনি পুরনো এসব ডাটা অনেক সময় সঠিক ফলাফল পাওয়া যায় না, যে কারণে এসব তথ্যাদির ব্যবহার সুফল বয়ে আনে না। যদি জিআইএস বাস্তবায়ন সম্ভব হয়, তবে জিআইএস বাস্তবায়নের মাধ্যমে নিম্নোক্ত সুবিধা পাওয়া যায়। সুবিধাসমূহ: ১. ভৌগোলিক স্থানিক ডাটা স্ট্যান্ডার্ড ফরম্যাটের মাধ্যমে সঠিকভাবে সংরক্ষণ করা যায়। সুবিধা ২. ডাটাসমূহ সহজে পুনর্বিবেচনা ও আপডেট করা যায়। সুবিধা ৩. ভৌগোলিক স্থানিক ডাটাসমূহ সহজে অনুসন্ধান, বিশ্লেষণ ও উপস্থাপন করা যায়। ডাটা ৪. ভৌগোলিক স্থানিক ডাটা অবাধে বিনিময় ও শেয়ার করা যায়। ডাটা ৫. সুবিধা ৫. কর্মীদের উৎপাদনশীলতা ও কর্মদক্ষতা বাড়ানো যায়। ৬ নম্বরে পণ্যের অধিকতর মূল্য সংযোজন করা যায়। ডাটা ৬, আবারও বলছি, পণ্যের অধিকতর মূল্য সংযোজন করা যায়। ডাটা ৬ বা সুবিধা ৬, পণ্যের অধিকতর মূল্য সংযোজন করা যায়। সুবিধা ৭, সময় ও অর্থ বাঁচানো যায়। ৮, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায়। তাহলে সুবিধাসমূহ আমরা ভালোভাবে বুঝতে পারলে এটা সম্বন্ধে আইডিয়াটা আরো ভালো হবে। এজন্য জিআইএস এর সুবিধাটা আমি আবারও রিপিট করছি। জিআইএস এর সুবিধাসমূহ: বেনিফিট অফ জিআইএস: সাধারণভাবে সংরক্ষিত ভৌগোলিক ডাটাসমূহ ব্যবহার যেমন জটিলতা দেখা যায়, তেমনি পুরনো এসব ডাটা অনেক সময় সঠিক ফলাফল পাওয়া যায় না, যে কারণে এসব তথ্যাদির ব্যবহার সুফল বয়ে আনে না। যদি জিআইএস
বাস্তবায়ন সম্ভব হয়, তবে জিআইএস বাস্তবায়নের মাধ্যমে নিম্নোক্ত সুবিধা পাওয়া যায়। সুবিধা 1, ভৌগোলিক স্থানিক ডাটা স্ট্যান্ডার্ড ফরম্যাটের মাধ্যমে সঠিকভাবে সংরক্ষণ করা যায়। সুবিধা 2, ডাটাসমূহ সহজে পুনঃবিবেচনা ও আপডেট করা যায়। সুবিধা 3, ভৌগোলিক স্থানিক ডাটাসমূহ সহজে অনুসন্ধান, বিশ্লেষণ ও উপস্থাপন করা যায়। সুবিধা 4, ভৌগোলিক স্থানিক ডাটা অবাধে বিনিময় ও শেয়ার করা যায়। সুবিধা 5, কর্মীদের উৎপাদনশীলতা ও কর্মদক্ষতা বাড়ানো যায়। সুবিধা 6, পণ্যের অধিকতর মূল্য সংযোজন করা যায়। সুবিধা 7, সময় ও অর্থ বাঁচানো যায়। সুবিধা 8, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায়। আমরা বেনিফিট অফ জিআইএসটি খুব ভালোভাবে রপ্ত করার চেষ্টা করব, কারণ আসলে যে কোনো জিনিসের বেনিফিট জানা থাকলে সেটার সম্বন্ধে একটা ভালো ইন্টেনশন গ্রো হয়। আচ্ছা, এ পর্যায়ে আমরা জিআইএস এর প্রধান ব্যবহারিক ক্ষেত্র বা ব্যবহার ক্ষেত্রসমূহ জানব, অর্থাৎ মেজর এরিয়াস অফ জিআইএস অ্যাপ্লিকেশন। তাহলে জিআইএস এর ব্যবহার ক্ষেত্রসমূহ প্রধানত 5 ভাগে ভাগ করা যায়। ফার্স্টলি, ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট, এফএম বলা হয়েছে, যেটা বাংলায় সহজ সাধ্য ব্যবস্থাপনা। দ্বিতীয়ত, এনভায়রনমেন্ট অ্যান্ড ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, যেটিকে আমরা পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বলছি। থার্ডলি, স্ট্রিট নেটওয়ার্ক, যেটাকে আমরা রাস্তার নেটওয়ার্ক বলছি। ফোর্থলি, প্ল্যানিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেটাকে আমরা আসলে প্ল্যানিং মানে পরিকল্পনা, আর ইঞ্জিনিয়ারিং তো ইঞ্জিনিয়ারিং, পরিকল্পনার কাজে এবং ইঞ্জিনিয়ারিং কাজে আমরা কিভাবে ব্যবহার করি সেটাও ভাগ করা হয়েছে। পঞ্চমত, এটা ল্যান্ড ইনফরমেশন সিস্টেম, তো ভূমি তথ্য ব্যবস্থাপনায় এটা অ্যাপ্লিকেশন করা হচ্ছে। এগুলোর ডিটেলস তোমরা তোমাদের বইয়ে আছে, বোধ করি তোমরা একবার হলেও এটা রিডিং পড়ে যাবে, তাহলে মনে থাকবে। আমি শুরু করছি, তোমরা শেষ করো। সহজলভ্য ব্যবস্থাপনা, যেটাকে আমরা বলি ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট, এটা হলো বড় স্কেলের নিখুঁত মানচিত্র এবং নেটওয়ার্ক বিশ্লেষণের উপযোগিতা অনুযায়ী ব্যবহার করা হয়। স্বয়ংক্রিয় মানচিত্র সরাসরি ব্যবহার করা হয়। তাহলে এই তথ্যগুলো তোমরা পড়ে নিবে। আমরা জিআইএস এবং অন্যান্য সায়েন্সের তুলনাটা মোটামুটি ভাবে এখানে দেখানো আছে, সেটা একবার হলেও রিডিং পড়ে নিব। তাহলে জিআইএস আর অন্যান্য বিজ্ঞান ভিত্তিক কাজ তুলনা যদি করি, জিআইএস এর প্রথমে এতে সঠিক এবং সমন্বিত ডিজিটাল ডাটাবেস কম্পিউটারের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে অনুসন্ধান করা যায়। অন্যান্য বিজ্ঞান ভিত্তিক কাজ বিভিন্ন স্কেলে অঙ্কিত প্রচলিত মানচিত্র, আদমশুমারি, সারণী ইত্যাদি প্রচলিতভাবে পরীক্ষা নিরীক্ষা করা যায়। আর এতে জিআইএস এতে খুব দ্রুত কাজ করা যায়। অন্যান্য বিজ্ঞান ভিত্তিক কাজ সময় সাপেক্ষ এবং কাজ
পরিশ্রম সাপেক্ষ। জিআইএস এতে সহজে যে কোনো তথ্য বা ফলাফল বের করা যায়, আর অন্যদিকে এটা কাজ তুলনামূলকভাবে কঠিন। জিআইএস এ কাজ স্বল্প ব্যয় সাপেক্ষ, অন্যান্য বিজ্ঞান ভিত্তিক কাজ এই কাজ অধিক ব্যয় সাপেক্ষ। তাহলে আমরা তুলনাটা একবার রিডিং করলে মনে রাখতে পারবো আসলে জিআইএস ব্যবহারের সুবিধাটা অনেক বেশি। জিআইএস এর বেসিক ফাংশন, এই ফাংশনগুলি এর পরবর্তীতে জিআইএস এবং অর্গানাইজেশন এই সম্বন্ধে মোটামুটি আমরা একটা ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে জিনিসটাকে আরো ভালোভাবে প্রেজেন্ট করব, তাতে জিআইএস এর ব্যবহার এবং টোটাল স্টেশন হইতে জিআইএস ব্যবহার করে কিভাবে এর বেনিফিট নেওয়া যায় সেটি আমরা ভিডিও প্রেজেন্টেশনে মোটামুটি আমাদের খুব ভালোভাবে দেখানো হয়েছে। ভিডিও দুটি তোমরা মনোযোগ সহকারে দেখলে বোধ করি এই জিআইএস এর সমস্ত বিষয়গুলি খুব পরিষ্কার হয়ে যাবে। মেথড অফ ডাটা ক্যাপচারিং, কিভাবে ডাটা আহরণ করতে হয় সেটাও আমরা ভিডিও প্রেজেন্টেশনে দেখাবো। ফাইনালি মেটাডাটা। মেটাডাটা হলো ভৌগোলিক তথ্য ব্যবস্থাপনা। ফাইনালি মেটাডাটা ভৌগোলিক তথ্য ব্যবস্থাপনা হলো একটি কম্পিউটার ভিত্তিক ম্যাপিং সিস্টেম বা ব্যবহারিক ভূমি জরিপ ব্যবস্থাপনা। আর মেটা ডাটা হলো এক প্রকার ডাটা যা অন্য ডাটা সম্বন্ধে তথ্য প্রদান করে। মেটা ডাটা সিস্টেমের প্রধান কোনো বিষয় নয়, তবে এটা ব্যবহারকারীদের ডাটার কোন অংশের কাজের অর্থ প্রদান করে থাকে। তবে এটা ব্যবহারকারীর ডাটার কোনো অংশের বিশেষ অর্থ প্রদান করে থাকে। মেটাডাটা সাধারণত 3 ভাগে ভাগ করা যায়, যথা বর্ণনামূলক, কাঠামোগত, 3 নম্বর প্রশাসনিক অর্থাৎ ডেসক্রিপটিভ, স্ট্রাকচারাল, অ্যাডমিনিস্ট্রেটিভ। ডাটাবেজে ডাটা সংরক্ষণ পদ্ধতি অনুযায়ী টেকনিক্যাল, চতুর্থ প্রকার ডাটার শ্রেণী নির্দেশ করে। আমরা এই পর্যায়ে তোমাদের দেখব অ্যাবাউট জিআইএস। What is GIS? GIS stands for Geographical Information System. Simply put, GIS is a business information management system that helps us capture, analyze, and present spatial information on a map. GIS allows us to make better decisions using geography. What can GIS do for you? Every day, millions of decisions are powered by GIS. Retailers use GIS to pinpoint the best locations for new stores and stock items that match local customers' needs. GIS is used by the conservation organizations to predict the likely consequences of global warming. Utilities organizations use GIS to respond promptly and efficiently to reported power outages. Police forces use GIS to discover patterns in criminal activity and plan operations much more strategically. Resulting patterns and trends can then be seen on a digital map, much easier than viewing the data on spreadsheets. How does a GIS work? GIS software runs on computers, ranging from the most powerful server to software on your mobile phone. In a GIS, information about the real world is stored as a collection of thematic layers linked by geography. Each layer contains similar features, such as streets or rivers. People can then analyze geographic data using GIS tools and visualize geographic data as maps, graphs, or charts.
Patterns and trends can easily be identified, so information that was previously buried in a spreadsheet now comes to life. Let me give you some examples. Retailers like Nike and Levi Strauss use GIS to avoid making costly mistakes when opening new retail locations. The Department of the Environment uses GIS to manage conservation in our national parks, maintain the biodiversity of our landscape, and preserve our national monuments and sites of architectural heritage. GIS helps the Department of Education to make sure they provide the right number of school places for children in the right locations. The police service in Northern Ireland harness GIS to make smarter use of intelligence, which helps reduce crime and costs. In short, GIS allows us to make better decisions using geography. Complex analysis is made simple, and decisions become clear. At Esri Ireland, our business is built on the belief that knowing where things happen matters to your business. Maps make sense, and using them, we can help you make sense of your geographic information. To find out how maps can make sense for you or your organization, contact ধন্যবাদ। এই পর্যায়ে আমরা আরেকটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে First open the ArcGIS, then open the Excel sheet. This is the serial number IDs, and this is the X, Y, and this is the elevation, and this is the remark. Okay, and you must save your file as CSV file, comma separated, this form, comma delimited or comma delimited CSV UTF, this form. In this I have set CSV comma delimited. Okay, when you will save, then CSV format is created. Now go to the add data. As you can see, point CSV is shown in my screen. Now we will add the data. Right click on the attribute table. As you can see, your all data is imported. This is the field 1, this is the field 2, this is the field 3, this is the X, this is the Y, this is the Z, and this is the remark. Okay, now right click on the CSV file and display XY data. In this, you have to select the XYZ coordinate. So field 1 is the X, the field 2 is the X, and field 3 is the Y, and field 4 is the Z coordinate. In this, you have to select the projected coordinate system and geographic coordinate system. This is the default, but you have to know this coordinate point is having the which coordinate system. You can easily check your latitude and longitude in any conversion site, and you can check the zone of these survey points. In this, I have no, my zone is 44N. 44N. Okay. Now click OK. This is showing. This is now creating my point vector data. As you can see, your point file is created. This is your point file. This is the total station GPS point, which is converted into
point file in ArcGIS. In this way, you can import all survey data in this way, and you can also show the labels. It means the what is the elevation of particular point in the screen. Click on the label feature in this and click field 4. Okay, you can also change the font and size. I will make as default and click OK. As you can see, your each point is showing the elevation. In this way, you can import the survey data of total station or DGPS into your ArcGIS software. In this way, after importing these points, you can also create your own data elevation model, and by using this data elevation model, you can create the contours and all, and calculate the different features in ArcGIS. Okay, thank you for watching. ধন্যবাদ। আমরা পরপর দুটি ভিডিওর মাধ্যমে এটা মোটামুটি GIS সম্বন্ধে আমাদের ধারণাটি ক্লিয়ার হয়েছে বলেই আমার ধারণা। যা হোক, ভিডিওটি রিপিট অ্যান্ড রিপিট তোমরা দেখবে। আশা করছি 2-3 বার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের GIS সম্বন্ধে ধারণাটি খুবই স্বচ্ছ হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে আমাদের সিলেবাসের পরবর্তী যে অংশটুকু আছে সেই অংশটুকু নিয়ে আলোচনা করব। সে নাগাদ কোভিডকালীন সময়ে খুবই সতর্ক থেকে তোমরা তোমাদের পরিবারকে এবং তোমাদের নিজেদেরকে ভালো রাখবে, স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে, খুব প্রয়োজন না হলে ঘরের বাইরে যাবে না। ধন্যবাদ সবাইকে।